দেখো তোমাদের মক টেস্ট নাম্বার 97। এ এবং বি পৃথক পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পরে চলে গেল, বাকি কাজ বি একা শেষ করলো। বি কতদিনে বাকি কাজ শেষ করলো? তাহলে এখানে দেখো কোশ্চেন নাম্বার 1, এ কাজ করছে 25 দিনে, বি কাজ করছে 30 দিনে, বি কাজ করছে 20 দিনে। তাহলে লসাগু কত আসছে? 25 20, এখানে লসাগু আসছে তোমার 100। তাহলে 25 4 100 আর 20 5 100। তাহলে এখানে বলা আছে তারা একত্রে কাজ শুরু করে 5 দিন পরে চলে গেল। তাহলে আমার 5 দিনে কত কাজ হচ্ছে? 5 4 9 5 45 একক কাজ 5 দিনে আমার কমপ্লিট হচ্ছে। তাহলে আমার যদি 45 একক কাজ হয়, তাহলে অবশিষ্ট কাজ কত পড়ে রয়েছে? 100 মাইনাস 45, 100 মাইনাস 45 মানে 55 একক কাজ আমার পড়ে রয়েছে। সেই 55 একক কাজ কে করছে? বি। তাহলে বি 55 একক কাজ করছে, প্রতিদিন 5 একক করলে 5 11 55। তাহলে বি বাকি কাজ শেষ করবে 11 দিনে। কোশ্চেন নাম্বার 2, একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে? তাহলে এখানে দেখো পূর্ণ খালির ব্যাপারটা থাকছে 2 × 1 = 3 ঘন্টা। তাহলে পূর্ণ খালি থাকছে 2 × 1 = 3 ঘন্টা। তাহলে এখানে 3 2 6 7 3 ঘন্টায় পূর্ণ খালি হচ্ছে, আর শুধু পূর্ণ হচ্ছে 2 ঘন্টায়। তাহলে পূর্ণ খালির থেকে যদি আমি পূর্ণ বিয়োগ করি, তাহলে আমি এখানে খালি পাবো। তাহলে লসাগু আসছে এখানে 14। তাহলে 7 2 14, 3 2 6 আর 2 7 14। তাহলে আমার দেখো এখানে -1 আসছে, তার মানে খালি হচ্ছে। তার মানে আমার 14 ডিভাইড বাই -1, তার মানে আমার এখানে মাইনাস অ্যান্সার মানে খালি, অতএব 14 ঘন্টায় খালি হবে চিত্র দিয়ে। কোশ্চেন নাম্বার 3, এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি/ঘন্টা বেগে গেলে 2 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগবে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে এই যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব, যদি টোটাল টাইম দেওয়া থাকে, তাহলে টোটাল টাইম ইন্টু গতিবেগের গুণফল বাই গতিবেগের যোগফল। আর যদি তোমার এখানে ডিস্টেন্স বার করতে বলে সময় পার্থক্য যদি দেওয়া থাকে, টোটাল টাইম ইন্টু গতিবেগের গুণফল বাই গতিবেগের পার্থক্য। এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করবো শর্টকাট পদ্ধতিতে। তাহলে 5 ঘন্টা টোটাল টাইম লাগছে। আর এখানে দেখো তার গতিবেগ 3 কিমি আর 2 কিমি/ঘন্টা। তাহলে 3 2 6 আর 3 আর 2 5, তাহলে কেটে গেল 5 5। তাহলে অ্যান্সার হয়ে গেল 6 কিমি। কোয়েশ্চেন নাম্বার 4, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করলো। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি/ঘন্টা হয়, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ। তাহলে আমরা এখান থেকে দেখো টোটাল ডিস্টেন্সটা বার করে নিতে পারবো। টোটাল ডিস্টেন্স আছে 150 প্লাস 100, 150 প্লাস 100 250 কিমি আসছে, 250 মিটার আসছে টোটাল ডিস্টেন্স। আর আমার দেখো যেহেতু 10 সেকেন্ডে সে অতিক্রম করছে, 10 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড। বিপরীতে যাচ্ছে, তার মানে আপেক্ষিক গতিবেগটা যোগ হবে। তাহলে 250-কে আমরা এখানে 10 দিয়ে ভাগ করছি, তাহলে আসছে 25, 25 ইন্টু 18/5। তাহলে মিটার/সেকেন্ড থেকে কিমি/ঘন্টায় গেলে 18 5 90, তাহলে এখানে আসছে 90 কিমি/ঘন্টা। তাহলে আপেক্ষিক গতিবেগ যদি আমার 90 কিমি/ঘন্টা হয়, আর প্রথম ট্রেনটার গতিবেগ যদি 30 কিমি/ঘন্টা হয়, তাহলে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ আমরা এখানে বিয়োগ করে দেবো 60 কিমি/ঘন্টা। অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আবার পরের কোশ্চেন নাম্বার 5, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায় এবং ফিরে আসে 7.12 ঘন্টায়। 3 ঘন্টায় যাচ্ছে, তার মানে অনুকূলে বেগ পাচ্ছি, আর ফিরে আসছে মানে প্রতিকূলে বেগ পাচ্ছি, স্থির জলে বেগ। তাহলে এখানে দেখো আমরা ডাইরেক্ট বলতে পারি, তাহলে এখানে দেখো স্থির জলে গতিবেগ বা নিজস্ব বেগ, নৌকার স্থির জলে বেগ বা নৌকার নিজস্ব বেগ, তার মানে হাফ অফ অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ। তাহলে অনুকূলে 15 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, 15 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে 15/3। আবার এই 15 কিমি ফিরে আসছে 7.12 ঘন্টায়, মানে 15/2 ঘন্টায়। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 3 5 15 আর এখানে আসছে 2, তাহলে হাফ অফ 5 প্লাস 2, তার মানে 7/2। তাহলে 2 35 70, মানে 3.5 কিমি/ঘন্টা হচ্ছে স্থির জলের বেগ। আবার যদি স্রোতের বেগ বলতো, তাহলে হাফ অফ অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ, এই সূত্র আমরা অ্যাপ্লাই করতাম। কোয়েশ্চেন নাম্বার 6,
কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, তাহলে ফলে তার কি প্রভাব পড়ছে? তাহলে দেখো 15% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 115/100। আবার দেখো 20% কমে যাচ্ছে, তার মানে 80/100। এরপর তুমি ক্যালকুলেশন করো, মানটা যদি 100 থেকে বেশি হয় তাহলে বলবো আমার কমছে, এই বাড়ছে, আর যদি কম হয় তাহলে আমরা বলবো পাঁচ পাঁচে, তাহলে 5×2 = 10, 5×2 = 10, 5×3 = 15, আর 2×4 = 8। তাহলে এখানে আসছে 4×3 = 12, 4×2 = 8, আর 9। তাহলে এখানে আসছে 92। তাহলে 100 থেকে কম, 100 থেকে কত কম? 92। 100 থেকে কম আসছে আমার 8। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 8% ক্ষতি। অ্যান্সার হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলা আছে? এর 90%, বি এর 30% সমান বি সমান এর x% হলে x এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে দেখো এরকম অঙ্ক আমাদের ডাব্লিউবি তে আসে। তাহলে এর 90% মানে 90/100, আর বি এর দেখো আছে 30%, 30/100। এবারে তোমরা বি সমান এ কত বার করে নাও। তাহলে এখানে 2a, তাহলে বি সমান 2a আমরা এখান থেকে ডাইরেক্ট বলে দিচ্ছি। এবার দেখো বি সমান 30×3 = 90, বি সমান 3a। তাহলে এ, এবার দেখো কোনো সংখ্যা বা রাশিকে যদি শতকরায় প্রকাশ করতে হয় তাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, তার মানে এ এর 300%। তাহলে এখানে এক্স এর ভ্যালুটাই হয়ে যাচ্ছে 300। পরের কোশ্চেনে চলে যায়। পরবর্তী কোশ্চেন কি আছে? তাহলে এখানে কোশ্চেনগুলো আমার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এখানে কি বলা হয়েছে? এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত? তাহলে এখানে দেখো ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে লিখছে, তাহলে আমার সেখানে মার্কেট প্রাইস মানে যেটা আমার লিখিত মূল্য সেটা হচ্ছে 110। তাহলে কিনা দামটা আসছে 100, আর যখন সে বিকছে তার 1% ক্ষতি হচ্ছে, তার মানে 99 টাকা তার বিকছে। তাহলে এই যে ছাড় পার্সেন্টেজ 110 থেকে 99, তার মানে আসছে সে 11 টাকা ছাড় দিচ্ছে, 11 টাকা ছাড় দিচ্ছে। 100-র উপর যাহাই ছাড়, লাভ, ক্ষতি সেগুলোই পার্সেন্টেজ হয়, কিন্তু এখানে 100-র উপর নয়, যেহেতু ছাড় পার্সেন্টেজ সূত্র হচ্ছে মোট ছাড়, ডিভাইড বাই ধার্য মূল্য ইন্টু 100। তাহলে ছাড় পার্সেন্টেজ সবসময় ধার্য মূল্যের উপর হয়, বাকি লাভ ক্ষতিটা হয় ক্রয় মূল্যের উপর। তাহলে 0 0 কাটো, 11 11 কাটো, তাহলে আমার এখানে ছাড়ের পার্সেন্টেজ হচ্ছে 10%। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 9 এখানে দেখো আছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে আছে, তাহলে 5:4। তাহলে কিনা দাম আর বিকা দাম, তার মানে এখানে আমার ক্ষতি এসছে। তাহলে আমি 5 টাকায় কিনে 4 টাকায় বিকছি, তার মানে আমার 1 টাকা ক্ষতি। তাহলে আমার ক্ষতি পার্সেন্টেজ কত? তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, তার মানে আসছে 5×20, 20% আমার ক্ষতি এসছে। কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলা হয়েছে? 800 টাকা নির্দিষ্ট সময় সুদের হারে 3 বছরে হয় 956 টাকা, তার মানে আমার সুদ কত? 956 মাইনাস 800। তো 956 - 800 মানে 156 টাকা আমার সুদ। এরপরে বলা হয়েছে সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকায় 3 বছরে কত টাকা সুদ? তাহলে এখান থেকে আমার সুদের হারটাকে বার করে নিই। তাহলে সুদ ডিভাইড বাই আই ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু টি। তাহলে এটা 3 বছরে বলা আছে, 0 0 কাটো। 3×5 = 15, 3×5 = 15, 3×2 = 6 = 52, আর 4×2 = 8, 4×13 = 52। তাহলে 13/2, 13/2 মানে 2×6 = 6.5%। এখন সুদের হারটা বলছে 4% বেড়ে যাচ্ছে, তাহলে এখন সুদের হারটা আমার পরিবর্তন হচ্ছে 6.5%, 6.5% থেকে 4% বেড়ে গেলে 10.5%। তা 10.5% যদি হয় তখন আমার সুদ কত হবে? তাহলে তখন ওই 800 টাকার উপর 3 বছরের সুদ আমাকে বার করতে হবে। তাহলে আই ইন্টু PRT/100। তাহলে এখানে দেখো PRT/100, এখানে আবার সূত্র অ্যাপ্লাই করো, 0 এখানে দশমিক তুলে দাও, এখানে আসছে। তাহলে 1 2 1 2। 5×2 = 10, 5×1 = 5, 5×2 = 10, আবার 2×4 = 8। তাহলে এখানে দেখো 4×3 = 12, 12×1 = 12, 12×2 = 24, 25, 26। 12×2 = 24, আর 25, তাহলে 252 টাকা আমার আসছে সুদ। তাহলে 800 টাকা প্লাস 252 টাকা, তাহলে আমার সুদ আসল কত হয়ে যাচ্ছে? 1052 টাকা। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো অ্যান্সার করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 11।
কোশ্চেন নম্বর 11 দেখো, খুবই সহজ। কত টাকা 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা। তাহলে 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের আমার সূত্র কি? 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের সূত্র হচ্ছে P/R/100 তার হোল স্কয়ার। তাহলে এখানে মান বসাই দাও, 48 টাকা সুদের পার্থক্য আছে। আর আসলটা তোমাকে এখানে বার করতে হবে 20%, মানে 20/100, 2 বছর, তাই 20×5 = 48 ইন্টু 5×5 = 25, এটাই আমার পেয়ে যাচ্ছে 25 48, তাহলে 25×4 = 1200 টাকা। তাহলে আসলটা হয়ে যাচ্ছে 1200 টাকা। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলা আছে? চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000, আর ওই টাকা কত বছরে 8000 হবে। তাহলে এখানে 4 বছর হবে। তাহলে 2000টা 4000 হচ্ছে, আবার 4000টা 2 দিয়ে 4, তাহলে এখানে 2000 4000 4000 8000, তার মানে 2 বছর 2 বছর 4 বছর এখানে মুখে মুখে হয়ে গেল। তা 2000 টাকাটা হচ্ছে আমার 4000, আবার 4000 টাকাটা হচ্ছে আমার 8000। তাহলে এই 2000 টাকাটা 4000 এতে 2 বছর, আবার এটা 2 বছর, তাহলে 2 দিয়ে 4 বছর আবার অ্যান্সার। কোশ্চেন নম্বর 13। 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত দেওয়া আছে 1:, তাহলে অ্যালকোহল আর ওয়াটারের অনুপাত আছে 1:5। এটা 15 লিটার। 15 লিটার মিশ্রণ 1:4, 1:4। তাহলে আনুপাতিক সমষ্টি কত? 5 একক। 5 একক মানে 15 লিটার, 1 একক মানে 3 লিটার। তাহলে আমার অ্যালকোহল 3 লিটার আর ওয়াটার আছে 3×4 12 লিটার। আবার যদি 3 লিটার জল মেশানো হয়, তাহলে 3 লিটার জল মেশালে তখন অনুপাত হয়ে যাচ্ছে 3:15, 3×5 = 15, 1:5। তাহলে এখন আবার অনুপাত হয়ে যাচ্ছে 1:5। তাহলে এখানে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা কত বলছে? তাহলে অ্যালকোহলের শতকরা, অ্যালকোহল হচ্ছে 1 ডিভাইড বাই আনুপাতিক সমষ্টি 6 × 100। এবার ক্যালকুলেশন করো। 13×2=2, 2×6, তাহলে 3×16=16, 2 এত পার্সেন্ট হচ্ছে অ্যালকোহল। কোশ্চেন নাম্বার 14। একটি আয়তক্ষেত্রে কর্ণ দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রে কর্ণ মানে √/(a² + b²), সেটা দেওয়া আছে 25। আবার দেখো প্রস্থটা দেওয়া আছে, মানে b7 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু যদি 7 বসাই দাও, তাহলে a² + 7×7 = 49 সমান 625। এবারে a² সমান আসছে, বিয়োগ করলে আসছে 9×6=15, 576, 576 মানে 24², তাহলে a সমান 24। এরপরে চেয়েছে কি পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 24 + 7, তাহলে 7 আর 4 11, 31, 31 × 2 হচ্ছে 62। কোশ্চেন নম্বর 15। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে। তো দুটো বর্গক্ষেত্র তাদের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে। তাহলে একটা ক্ষেত্রফল, একটার দৈর্ঘ্য আর একটার থেকে 2 সেন্টিমিটার বেশি, তাহলে এটা যদি x হয়, এটা x+2। তো তাদের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে, তাহলে x+2 তার হোল স্কোয়ার মাইনাস x² সমান আসছে 2। তাহলে এখানে দেখো x² কাটিয়ে যাবে, তাহলে 4x + 4 সমান আসছে 2। আবার এই 4x + 4 সমান 32। তাহলে এখানে 4x সমান 32 থেকে যদি 4 বিয়োগ করো 28 আসে, 4×7 = 28, x সমান আসছে 7। তাহলে একটা আসছে 9 আর একটা হচ্ছে 7 সেন্টিমিটার। বড়টা চেয়েছে 9। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি দেওয়া থাকে, কোশ্চেন নাম্বার 16। সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু সমানে আসছে উচ্চতা, তাহলে 3.46। তাহলে এখানে দেখো ভ্যালুটা দেওয়া আছে, √3 ভ্যালু দেওয়া আছে 1.73 ডিভাইড বাই 2 ইন্টু a সমান 3.46। তাহলে এটা 2 কাটছে। তাহলে a সমান আসছে 4। তাহলে বাহুটা যদি আমার 4 হয়, পরিসীমা আসছে 3a, 4×3=12, 3 × 4, 4×3=12 আসছে আমার পরিসীমা। আর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4² এভাবে বার করতে পারবে। এরপর দেখো দেওয়া আছে কোশ্চেন নাম্বার 18। তাহলে 18 কোশ্চেনটা দেওয়া আছে, একটি সুষম ষড়ভুজ আকৃতির ক্ষেত্রফল দিয়ে আছে 2403 বর্গমিটার, এবং এর প্রতি মিটারে এত টাকা খরচ, 16 টাকা 80 হিসেবে, আর 4 ধারে বেড়া দিতে কত টাকা খরচ হবে। তাহলে এখানে সব এই কোশ্চেনটা সব আমি এখানে করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 18। তাহলে এই যে ষড়ভুজের যে সূত্রগুলো আছে,
তাহলে ষড়ভুজের এটাকে বলা হয় বহিঃকোণ, এটাকে বলা হয় অন্তঃকোণ। তাহলে এখানে দেখো 180 ডিগ্রি টোটাল, তাহলে অন্তঃকোণ সমান প্রতিটি অন্তঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ, ঠিক আছে? আর বহিঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ। এবার ইয়ার যদি বাহু সংখ্যা বলে, তাহলে বাহু সংখ্যা মানে হচ্ছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ, 360 ডিগ্রি বাই বহিঃকোণ। ইয়ার যদি কর্ণ বার করতে বলে, কর্ণ বার করতে হলে এন যদি বাহু সংখ্যা হয় এন ইন্টু এন মাইনাস 3/2। আর ইয়ার ক্ষেত্রফল যদি বার করতে বলে, তাহলে একটা ষড়ভুজের ক্ষেত্রফল ছোট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, ছোট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, ছোট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি 3 রুট, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই 2 দিয়ে 4, 2 3 6, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, শুধু √3/4। তাহলে এখানে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটাই হচ্ছে 3√3/2 স্কোয়ার। ঠিক আছে, এখানে তুমি মান বসিয়ে দাও। 3√3/2 2400, √3 আছে, তাহলে 3√3/2 স্কোয়ার সমান 2400, √3, তাহলে √3 কেটে যাচ্ছে, 3 8 24, 800, তাহলে স্কোয়ার সমান 8 2 1600, তাহলে এ সমান আসছে 40। তাহলে ইয়ার পরিসীমা মানে ছোট বাহু 6 6 ইন্টু 4, 6 4 24, 240। এবার প্রতি বর্গ মিটারে দেখো খরচাটা দেওয়া আছে, এই প্রতি মিটারে তার খরচাটা দেওয়া আছে, প্রতি মিটারে তার খরচা দেওয়া আছে 16 টাকা 80 পয়সা করে। তাহলে 16 টাকা 80 পয়সা করে তার যদি খরচা হয়, তাহলে এখানে তোমরা বার করতে পারবে। তাহলে খরচটা পেয়ে যাচ্ছে 16 টাকা 80 ইন্টু 2400। ঠিক আছে, এখানে দেখো দুটো দুটো শূন্য, 8 4 32, তাহলে 8 4 32, শেষে 2 আছে, তার মানে শেষে 2 আছে মানে তোমার এখানে 4032 টাকা অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো তোমরা এখানে অঙ্কগুলো এইভাবে করবে। তার সাথে দেখো এবার তোমরা মোবাইলটা একটু সোজা করে নাও। এই যে মক টেস্ট আমি দিয়েছি, জিআই এর মক টেস্টটা তোমরা নিজেরা অ্যান্সার করো, তারপর আমাকে কমেন্টে জানাও এগুলোর উত্তর কি হবে। শুধুমাত্র এখানে একটা কোয়েশ্চেনটা এটা 4 আসবে, 9টা 4 হবে।